এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম প্রত্যাহার করা হয়েছে বিপিএলের নিলাম থেকে। এই বিষয় নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম ক্রিকেট পাড়া। এই বিষয় সংক্রান্ত অন্যান্য যা কিছু রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত। বিপিএলের উত্তাপটা টের পাচ্ছেন কিনা? বিপিএলের উত্তাপ, নেগেটিভ উত্তাপটা খুব বেশি টের পাচ্ছে, আবার একটা পজিটিভ এই অর্থে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে যে তারা যাদের তদন্ত করে কিছু গিল্টি মনে হয়েছে এবং যাদের অভিযোগগুলো কিছু কিছু ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত, সেই সব ক্রিকেটারদের তারা বিপিএলে অকশনে তুলতে দেবে না। এমনও দুজন ক্রিকেটার রয়েছেন যারা আসলে অকশনে নেই, তাদের আগেও ছিলেন না, তারা ছুটি নিয়েছেন ব্যক্তিগত কাজে, আর একজন আমেরিকায় থাকে বলে খেলে না নিয়মিত দেশের ক্রিকেট, সেই কারণে তাকেও এই তালিকায় রাখার হয়নি। কিন্তু যদিও আপনার লিস্টে রাখা হয়নি, কিন্তু এমন দুজন ক্রিকেটার আপনারা জানেন যে রয়েছেন, আপনি অডিও শুনেছেন যে সেই দুজন ক্রিকেটারকে তারা হচ্ছেন মোটামুটি এই বিপিএলে যদি কখনো অকশন হয় কিংবা বিপিএল রিলেটেড কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না আনলেস যদি তারা দোষী প্রমাণিত না হন। যদি আমি বলি যে কয়েকজন ক্রিকেটারের নাম এসেছে, আসলে শুরুতেই বললাম মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয় সহ নিহাদুজ্জামান, শফিউল ইসলাম, নামগুলো দেখার পরে যখন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে কিছুটা অবাক কিংবা অন্য কোনো অনুভূতি কাজ করেছে কিনা? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। না, আমি অবাক হইনি বিকজ অফ এই নামগুলো অনেক দিন ধরে আলোচনায় ছিল। গত বিপিএলের চলাকালীন সময়ে কিন্তু তাদের প্রত্যেকের ব্যাপার নিয়ে সন্দেহ তালিকায় থেকে তাদের ব্যাপারে কিন্তু মিডিয়াগুলো রিপোর্ট করেছে এবং তাদের নামগুলো কিন্তু ওপেন সিক্রেট, সবাই কিন্তু মোটামুটি নামগুলো দিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে বিপিএলের যে প্রথম ড্রাফটের তালিকা, মানে অর্থাৎ প্লেয়ার অকশন করার জন্য যে তালিকাটা তৈরি করা হয়েছিল, সেখানে দুজন প্লেয়ার নেই, কিন্তু তাদের নামটা কিভাবে আসলো? এখানে কিন্তু প্লেয়ারও প্রশ্ন করছে, অন্যরা এভাবে লিখছে না, এভাবে অন্যরা এই দু একটা মিডিয়া, পার্টিকুলার মিডিয়া কীভাবে লিখছে হলো এই কারণে আইসিসির অ্যান্টি করাপশনের সাবেক প্রধান যিনি অ্যালেক্স মার্শাল, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এখন অ্যাডভাইজার হিসেবে যুক্ত এবং তিনি অ্যাসেস করেছেন যে তদন্ত কমিটির রিপোর্টটা হয়েছে, সেই অ্যাসেসের ভিত্তিতে যে রেড ফ্ল্যাগে মানে লাল তালিকাভুক্ত যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোর নাম বিপিএল গভর্নিং কাউন্সিলকে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণাদি রয়েছে যে প্রমাণগুলো তাদের খেলতে দেওয়ার মতো না, অর্থাৎ তারা যদি খেলে তাহলে বিপিএলের সঙ্গে কিংবা ক্রিকেটের সঙ্গে চিট করা হবে। এই কারণেই আসলে তাদের নাম দেয়া এবং সেখান থেকে যেহেতু আমরা মিডিয়া ম্যাক্সিমাম টাইমই লেখা হচ্ছে যে এই 7 জন প্লেয়ার যেহেতু আগে তালিকায় ছিল, এই 7 জন আগের তালিকা না থাকাতে, বর্তমান তালিকায় না থাকাতে তাদের এই ডিলিট করে বলা হচ্ছে যে এইদের সন্দেহ করা হচ্ছে বা এদেরকে রাখা হয়নি। আলটিমেটলি তারা ফিক্সিং করেছে কি করে নাই সেটা তো ডিসিশন দিবে পরবর্তীতে ট্রাইব্যুনাল যে গঠিত হবে সেই ট্রাইব্যুনালে। এই তদন্ত ফার্দার আরও তদন্ত হতে পারে বা ট্রাইব্যুনাল এটাকে সমাধান দিতে পারে, কিন্তু আলটিমেটলি এখন যেটা হয়েছে তাদের নাম রয়েছে। আপনারা নিজেই শুনেছেন যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে, একটা হলো রেড, তারপরে আম্বার, তারপরে ইয়েলো, তারপরে আপনার গ্রিন, আরও কয়েকটা ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরি থেকে যারা রেড ক্যাটাগরিতে রয়েছে তাদেরকে কেবল এখানে দেওয়া হয়েছে। সম্ভবত 20-25 জনের নাম থাকতে পারে এখানে টোটাল তালিকায়, তো একটা সংখ্যাটা কিন্তু বড়। তো সেই সংখ্যা বড় কেন এখন বিপিএল এরকম একটা হার্ড লাইনে গেল, যেহেতু বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এর আগে 2013 সালে আশরাফুল সহ অন্য যে প্লেয়ারগুলির নাম এসেছিল ফিক্সিং সন্দেহে এবং যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল, তারা কিন্তু তখন বিসিবির সমস্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছিলেন এবং তাদেরকে নিষিদ্ধ করার পর যতক্ষণ পর্যন্ত না তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড না শুধু কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেনি। তাহলে এদেরকে যেহেতু এই অভিযুক্ত তালিকায় থাকা প্রত্যেক ক্রিকেটারকেই সেই রকম একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এরা এই ক্রিকেটে খেলতে পারবে না যেহেতু বিপিএল রিলেটেড, তাই বিপিএল পর্যন্ত এখন পর্যন্ত গভর্নিং কাউন্সিল যেটা বললেন এইটা করা হয়েছে। পরবর্তীতে জাতীয় লিগ বা অন্য লিগে তারা খেলতে পারবেন কি পারবেন না সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন তুলি, একটা প্রশ্ন করেওছিলাম, আপনি জানেন যে তারা বলেছেন যে বিপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে, এখন এনসিএল যারা টুর্নামেন্ট কমিটি রয়েছে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তাদেরকে এনসিএলে খেলতে দেওয়া হবে কি হবে না। যাদের কথা বললাম আসলে মূলত ঢালাওভাবে যে 7 জনের নাম একেবারে প্রাথমিকভাবে সামনে আসছে তাদের মধ্যে অন্যতম এনামুল হক বিজয়।
তার কথা যদি বলি, তিনি কিন্তু ইতোমধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার প্রতি অসম্মান করা হচ্ছে বলেই তার অভিযোগ। এছাড়াও তিনি বলেছেন যে বিসিবি কি প্রমাণ দিতে পারবে কিনা, প্রমাণ মূলত তিনি চেয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? বিসিবি এইভাবে প্রমাণ দেয় না, যে কোনো একটা প্রমাণ মানে সামনে আনার জন্য তার একটা ট্রাইব্যুনাল বা প্রসেস রয়েছে, সেই প্রসেসে অবশ্যই তাকে দেখানো হবে এবং যখন হাজির করা হবে বিচারের আওতায় ট্রাইব্যুনালে, তখন তাকে বলা হবে এই ডকুমেন্টস আছে, তুমি এর বিরুদ্ধে কি বলতে চাও বা তোমার কাছে কি ডকুমেন্টস তুমি করো নাই প্রমাণ করো। তখন তাকে সেটা প্রমাণ করতে হবে তাকেই উল্টো। যদি সেইটা প্রমাণ, নির্দোষ প্রমাণ নিজেকে না করতে পারে, এটা আদালতের কাজ নির্দোষ প্রমাণ করা নয়। নির্দোষ প্রমাণ করার দায়িত্ব হলো প্লেয়ারদের। বিসিবি শো করবে না তাকে তোমার কাছে, বিসিবি তখনই শো করবে, বিসিবি বলবে তোমার বিরুদ্ধে এই অ্যালিগেশন আছে, তুমি এই অপকর্ম করেছো বা এই ফিক্সিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত ছিলে, সেইটা তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। সেটা তার কাছে সেই ডকুমেন্টস আছে কিনা বা সেই অভিযোগগুলো যখন তার সামনে হাজির করা হবে সেই অভিযোগগুলো তিনি খণ্ডন করতে পারবেন কিনা। সেইটা যদি করার পর ট্রাইব্যুনাল মনে করে যে হ্যাঁ তিনি নির্দোষ, তাহলে তাকে সসম্মানে সম্মানিত করে, যেটা আদালতের একটা সিস্টেম আপনারা জানেন। তো একই প্রক্রিয়া এখানেও একটা ট্রাইব্যুনাল হওয়া মানেই হলো তারাও এরকম অভিযোগগুলো শুনবে, ডিফারেন্ট প্যাটার্ন হয়তো, তখন তাদের ব্যাপার সিদ্ধান্ত নেওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্ত। আবারও বলছি, অভিযুক্ত এনামুল হক বিজয় অভিযুক্ত, এবং তিনি বলছিলেন যে এই কাজগুলোর মাধ্যমে মূলত বিপিএল নিলাম থেকে নাম সরানোর মাধ্যমে তাকে অসম্মান করা হচ্ছে, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলে সার্ভিস দিয়েছেন। তো তার দিক থেকে এই ধরনের প্রশ্ন আসলে এসেছে, বলা যায় যে বিসিবি এটা করতে পারে কিনা তার সাথে। দেখুন, জাতীয় দলে খেললেই কেউ যে করতে পারবে না তা তো নয়। আইসিসি তো সাকিব আল হাসান খেলেছিল, শুধুমাত্র ইনফর্ম করেনি, তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবের তথ্যটা আইসিসিকে জানায়নি বা বিপিএল গভর্নিং কাউন্সিল বা এখানে যারা ছিল, যারা অ্যান্টি করাপশন বিসিবির, তাদেরকে জানায়নি। এই না জানানোর কারণে তাকে 1 বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শাস্তি, আর 1 বছর স্থগিত শাস্তি। অর্থাৎ তার রেপুটেশন, তার অতীত, বর্তমান সমস্ত কিছু বিচার করে তাকে শুধুমাত্র নট টু ইনফর্ম, এই কারণে 1 বছরের পূর্ণ শাস্তি ভোগ করতে হয়েছে। এবং এই 1 বছরে তিনি যদি অপকর্ম করতেন বা কোনো ভুল করতেন, তাহলে তার 2 বছরের যে শাস্তি ছিল, স্থগিত শাস্তিটাও কার্যকর হয়ে যেত। তার মানে বুঝতে পারছেন, আপনাদের যদি এখানে তার যে অভিযুক্ত, মানে এমন তথ্য না থাকলে বা তাকে শাস্তি দেওয়া যায় কিংবা তাকে আপনার যে কোনো খেলা থেকে বাইরে রাখা যায়, এরকম যদি প্রমাণ না থাকতো, তাহলে তারা এই কাজ করার সাহস দেখাতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি আপনার কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ার, সে ন্যাশনাল টিমে খেলেছে, তার না সাকিবের মতো প্লেয়ারকে যদি শাস্তি দিতে পারে বা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতে পারে, তাহলে অন্য প্লেয়াররা তো তেমন কোনো কিছুই না। তো এখন বলতে পারেন যে অন্য এরকম বড় বড় তারকা ক্রিকেটার আছে, যেটা শফিউলের ভয়েস থেকে আমরা শুনলাম, কিন্তু সেই ভয়েসগুলো যদি তিনি এভাবে উপস্থাপন করেন, কারা তার যদি প্রমাণ দিতে হবে, ধরেন সে ক খ বগ, আশরাফুলও কিন্তু অনেক বড় বড় তারকা ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তারাও কিন্তু আমাকে ফিক্সিংয়ে নিয়ে আসছে, তারাই কিছু এই নামগুলো দিয়েছে, কিন্তু ওগুলির বিরুদ্ধে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। বাট ঢালাও অভিযোগ করে যে কাউকে ফাঁসাতে পারে কিংবা নিজেকে নির্দোষ প্রমাণ করা হয় না তাতে। আর অন্যর বিরুদ্ধে অভিযোগ করে অন্যকে ফাঁসানো, সেই প্রক্রিয়াটাও তিনি যে ফেসে যাবেন তাও নয়। আমি আপনার বিরুদ্ধে যদি অভিযোগ করি যে আপনি দোষী বা আপনি এই অপরাধ করেছেন, সেটা দোষী প্রমাণিত হবে না। দোষী প্রমাণ করার জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগে এবং কিছু আমরা যেটা বলি যে এই আইনের ভিতরে থেকে যে কাজগুলো, সেইগুলি ডকুমেন্টেড হতে হবে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু একটা পত্রিকায় ইতোমধ্যেই বলেছেন যে যাদেরকে রেড ফ্ল্যাগ ধরে এই বিপিএল থেকে নাম বাদ দেওয়া হলো, তাদেরকে আমরা দোষীও বলছি না বা নির্দোষও বলছি না, তাদেরকে আপাতত একটা ব্যবস্থা হিসেবে নামটা বাদ দেওয়া হলো। বিসিবির এই যুক্তিটা বা ব্যাখ্যাটা কি ঠিকভাবে দেখছেন কিনা? এই ব্যাখ্যাটা যৌক্তিক, কারণ হচ্ছে দোষী বলছে না, কারণ দোষী প্রমাণ করা ওনার কাজ নয়। আর দোষী প্রমাণ করবে হলো ট্রাইব্যুনাল বা অথবা আপনার যেটা হচ্ছে যে অ্যান্টি করাপশন ইউনিট যারা কাজ করছে, তারা প্রমাণ করবে যে সেই কতটুকু দোষ করেছে বা তার বিরুদ্ধে কত টাকা প্রমাণ পাওয়া গেছে সেই প্রমাণের বেসিসে। এই জায়গা থেকে মিঠু সাহেব যেটা বলেছেন সেটা প্রকৃতই একদম কূটনৈতিক ভাষায় বলেছেন। এই বলাটার মধ্যে একটা সেফ জোন রয়েছে, যেটা হচ্ছে যে তাকে আমরা দোষীও বলছি না, তাকে নির্দোষও বলছি না। যেহেতু আইনটিগ্রিটি টিম তাদেরকে বলেছে এই নামগুলো তোমরা সরিয়ে রাখো, নিলামে রেখো না, তাই তারা সরিয়ে রেখেছেন। সেই ক্ষেত্রে তারা কি করবে না করবে, পরবর্তীতে যদি তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে, তাহলে তারা ডেফিনেটলি এখানে খেলার সুযোগ পাবে। ইন্টিগ্রিটি টিম মূলত
এটার যিনি হেড অ্যালেক্স মার্শাল, তাকে কিন্তু বিসিবি নিয়োগ দিয়েছে এবং যেহেতু তাকে এত দূর দূরান্ত থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নিশ্চয়ই তার পেছনে বড় একটা পারিশ্রমিকও দিতে হয়েছে। একেবারে প্রাথমিক তালিকা যদি আমরা দেখি ক্রিকেটারদের, সেখানে কিন্তু এই অভিযুক্ত ক্রিকেটাররাও ছিলেন। অর্থাৎ বিসিবি ভেবেছিল যে তাদেরকে নিয়ে বিপিএল হবে, শেষ মুহূর্তে আবার তারা ভাবলেন তাদেরকে নিয়ে বিপিএল করা হবে না। আসলে অ্যালেক্স মার্শালকে এত পারিশ্রমিক দিয়ে আমরা নিয়োগ দিলাম, তার যথাযথ ব্যবহার করতে পারবো না, সেই ভাবনা থেকেই কি শেষ মুহূর্তে এসে তার পরামর্শ মেনে অভিযুক্তদের বাদ দেওয়া হলো? না না, অ্যালেক্স মার্শাল তারা যেটা যেভাবে আপনার তদন্ত প্রক্রিয়াকে দেখে এবং তাদের যে এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্স ক্রিকেট সেভিং জোন থেকে তারা এটা করে। কোনো ক্রিকেটার কোনো দোষ না করে যদি শাস্তি পায়, সেটা তাদের জন্য যেমন কার্স হবে এবং সেই ক্রিকেটার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে, দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, কলুষিত হবে। সেই সব বিবেচনা করে তারা কিন্তু যথেষ্ট সময় নিয়েছে। অ্যালেক্সকে যে এই কপিটা দেওয়া হয়েছে 1 মাসেরও বেশি সময়। কালকে একটা কথা বলছিলেন, অন্য কেউ হলে, বাংলাদেশের কেউ হলে কিংবা আমি হলে, আপনি হলে, সেটা হয়তো 10 দিনের মধ্যে একটা সমাধানে পৌঁছে দেওয়া সম্ভব ছিল। তাদের যে ডকুমেন্টেড বা তাদের যে রেকর্ডগুলি রয়েছে, সেই রেকর্ডের প্রেক্ষাপটে অ্যালেক্স সেটা করেনি। কোন ধারায় কতটুকু অপরাধ করলে কি হলে কী রকমের পানিশমেন্ট হবে, তাকে এই জোনে রাখা যায় কিনা বা কোন জোনে রাখতে হবে, সেই জোনগুলোর বেসিসে আপনার পুরো অ্যানালিসিস করেছে এবং অ্যানালিসিস করে তিনি 48 ঘন্টা সময় চেয়েছিলেন। সেই জায়গায় বিসিবি বলছে না, আর 48 ঘন্টা আর দিতে পারবো না, তোমাকে আমরা এখন 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে তোমরা আমাদেরকে জানাও। এবং সেই বেসিসে ওনারা অ্যালেক্স মার্শাল চূড়ান্ত মূল্যায়নটা দিয়ে দিয়েছেন যে এই ক্রিকেটারদের তোমরা খেলতে দিও না, অফ রাখো, নীল অকশনে রেখো না। সেই জায়গা থেকে যেহেতু 7 জনের তালিকা ছিল, একজন ছুটিতে ছিলেন এবং সেই একজন রয়েছেন, আর একজন খেলেন না বলে তাকে লিস্টে রাখাও হয়নি। একেবারে শেষের প্রশ্নটা যদি করি, আপনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন সংবাদকর্মী এবং এর আগে বেশ কয়েকটা ঘটনা দেখেছেন দেশের ক্রিকেটে, যারা শাস্তিও পেয়েছেন। এই মুহূর্তে যারা অভিযুক্ত, তারা যদি ট্রাইব্যুনাল গঠনের পরে দোষী সাব্যস্ত হন, কী ধরনের শাস্তি পেতে পারেন বলে মনে হয়? দেখুন, 2 ধরনের শাস্তি আছে। একটা হচ্ছে যে গিল্টি স্বীকার করে নেওয়া, স্বীকার করে নিলে শাস্তির পরিমাণটা কম থাকে। আর যদি অভিযুক্ত হয় এবং সে যদি চ্যালেঞ্জ করে, তাহলে তার শাস্তি হয়ে যাবে আজীবন পর্যন্ত, নিষেধাজ্ঞাও আসতে পারে। তো সেই জায়গার থেকে তাদের কোঅপারেশন করা একটা ইন্টিগ্রিটি টিমের সঙ্গে তদন্তে এবং তাকে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে তিনি হয়তো 2 বছর 3 বছরের মধ্যে ফিরতে পারবেন, যেটা আশরাফুল করেছিলেন, যে কারণে 5 বছর শাস্তি ভোগ করেছেন 8 বছরের জায়গায়। সেই জায়গায় 5 বছর শাস্তি ভোগ করে আবার ক্রিকেটে ফিরেছেন, ক্রিকেট খেলেছেন। তেমনি এখন যারা অভিযুক্ত, যাদের সন্দেহভাজন তালিকায় রয়েছে, সেই তালিকার নামগুলো তারা যদি কনফেস করেন বা তারা যদি বলেন হ্যাঁ আমরা ভুল করেছি এবং এই কাজগুলো আমরা করেছি, বা তাদের ডকুমেন্টেশন দেখানোর পরে বা তাদের যে প্রমাণগুলো আছে, প্রমাণপত্র দেখানোর পরে তারা যদি বলেন যে হ্যাঁ আমরা এটা গিল্টি, প্রমাণপত্র গ্রহণ করা দেখানো ছাড়াই তারা যদি বলেন হ্যাঁ আমরা অপরাধ করেছি, তাদেরকে চার্জ দিবে। সেই চার্জ অনুযায়ী যদি বলে হ্যাঁ ভুল করেছি, অপরাধ করে, তাহলে তাদের শাস্তি কমে যাবে। আর যদি বলে না আমাদের ডকুমেন্ট দেখান, তার মানে চ্যালেঞ্জ করছেন আপনি, তখন শাস্তিটা দ্বিগুণ হয়ে যাবে। এই দ্বিগুণ আজীবনও হতে পারে। বেশ কঠিন শাস্তির মুখোমুখি হয়তো হতেও পারেন অনেকে, দেখা যাক কী হয়। বাট আরও একটা প্রশ্ন শেষ হিসেবে করব যে অভিযুক্ত হিসেবে আরও বাইরের কিছু মানুষ রয়েছেন, ম্যানেজমেন্টের সদস্য বলা যায়, তাদেরকে কোনো মিডিয়া ম্যানেজারও রয়েছেন বলে আমরা জেনেছি বা শুনেছি। তো তাদের ক্ষেত্রে বিসিবির পদক্ষেপ কী হতে পারে বলে জানতে পেরেছেন? দেখুন, যারা বিসিবির এনলিস্টেড না, এই যে ম্যানেজমেন্টের কথা বলছেন, তারা বিসিবিতে চাকরিও করেন না, হয়তো যারা চাকরি করেন তাদেরকে হয়তো আলাদাভাবে শাস্তি দিতে পারবেন। 2-1 জনের নাম আছে যারা চাকরি করেন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তারা নামটা যদি আজকে দিয়ে দেয়, তো সেই নামগুলোকে তারা যেটা করবেন সেটা হলো পানিশমেন্ট হিসেবে তাদের হয়তো চাকরি থেকে বাদ দেবেন কিংবা অন্য কিছু করবেন। আর একটা যেটা বলা হয়েছে, আমাকে বলছে এই লোকগুলো তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যারা ধরেন কোনো মিডিয়া ম্যানেজার কিংবা কোনো ম্যানেজার কিংবা আমরা জানি যে লজিস্টিক ম্যানেজার রয়েছেন এখানে, যেটা বর্তমান একটা টিমও তিনি রয়েছেন। তো সেই লজিস্টিক ম্যানেজার বা এইসব ম্যানেজার যারা রয়েছেন কিংবা আনো অফিসিয়াল বিহাইন্ড দ্য সিন ছিলেন, তারা যদি ওই রেড ফ্ল্যাগে থাকেন বা অন্য তালিকা, তারা যদি রেড ফ্ল্যাগ না, তারা যদি বি ক্যাটাগরিতে, আম্বার বা ইয়েলো ক্যাটাগরিতে থাকে, তারপরেও তাদেরকে এখান থেকে সরিয়ে দেবে। সেটা হচ্ছে যে জাস্ট বলবে যে এই টিমের সঙ্গে কোনো টিম তাদেরকে নিতে পারবেন না। অলরেডি এই ইনফরমেশন হয়তো দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপাতত ফিক্সিং, অভিযুক্ত, সন্দেহভাজন এসব নিয়ে আলোচনা করতে হচ্ছে, বাট রাত পোহালেই হয়তো আমরা আবার বিপিএলের নিলাম নিয়ে আলোচনা করব ডেফিনেটলি, অবশ্যই। দর্শক সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। সেকেন্দার ভাই আপনাকেও ধন্যবাদ। ক্রিক ফ্রেন্সির সাথেই থাকবেন। আমি জয়ন্ত বিন্দু, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি।